নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি বিমল করের লেখা একটি খুব মজার গল্প, রসাতল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, বিমল করের লেখা একটি খুব মজার গল্প, রসাতল। মহেশ ঘোষ খানিকটা আগেই বাড়ি ফিরলেন। মন ভার, মুখ ভার। নিজের ঘরে এসে দেখলেন স্ত্রী নবতারা আয়নার সামনে দাঁড়িয়ে মুঠো মুঠো পাউডার ছড়াচ্ছেন গায়ে। মাথার চুল ঝুঁটি করে বাঁধা চূড়োর মতন, ঘাড়ে গলায় চাপ চাপ পাউডার, সারা মুখ সাদা, হাতে বুকেও অজস্র পাউডার, পায়ের তলায় মেঝেতেও পাউডারের গুঁড়ো ছড়িয়ে আছে। মহেশ কয়েক পলক আলমারির আয়নার দিকে তাকিয়ে থাকলেন। আলমারিটা তার বাবার আমলের, 1 নম্বর বর্মিটিক দিয়ে তৈরি, ইংলিশ ডিজাইন। আলমারির একটা পাল্লায় আসল বেলজিয়াম গ্লাস, পুরোটাই। আয়নায় স্ত্রীকে আপাদমস্তক দেখা যাচ্ছিল। শাড়ির আঁচল ভুলুণ্ঠিত, গায়ের জামাটা ঢোল্লা নিমা ধরনের। আলমারির মতন তার এই স্ত্রীটিও বাবার আমলের। বাবাই এনে ঘরে ঢুকিয়েছিলেন। উনিও বর্মি, তবে আসল নয়। রেঙ্গুনে জন্ম, দিল্লিতে বালিকা জীবন, কলকাতায় যৌবন সমাগম, তারপর দুর্গাপুরে এসে বিবাহযোগ্যা কন্যা। বাবার কৃপায় তখন থেকেই উনি মহেশের সহধর্মিনী। নবতারা নামটি থেকে নবটি কবে খসে গেছে, এখন উনি তারা। অবশ্য মাঝে মাঝে মহেশ সোহাগ করে স্ত্রীকে তারা সুন্দরী বলে ডাকেন। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ের আঁচল মাটিতে লুটিয়ে মহেশের তারাসুন্দরী পাউডার মাখছেন। ঘরের দুকোণের দুটো পাখাই ঝড়ের বেগে ঘুরছে, পাউডার উড়ছে বাতাসে, লেবু লেবু গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরে। বাতি অবশ্য একটাই জ্বলছিল। এমন একটি দৃশ্য অন্যদিন দেখলে মহেশ হয়তো গান গেয়ে উঠতেন। আহা কি শোভা দেখো রে, মাচা তলে রাধা সাজে বাহারে। আজ আর গান এলো না গলায়, অন্য কি একটা বলতে যাচ্ছিলেন। তার আগেই নবতারা কথা বললেন। আজ এত তাড়াতাড়ি? গায়ের জামা আলগা করতে করতে মহেশ বললেন, চলে এলাম। চলে এলে? তাসপাশা জমলো না? বলতে বলতে নবতারা মুখের ওপর জমা পুরু পাউডার আলতো করে মুছে নিলেন। ঘাড় ঘুরিয়ে দেখলেন দেওয়াল ঘড়িটা। হিসেব তাঁর ভুল হয়নি, এখন মাত্র 8:15। ঘোষবাবু রাত 9:30 কি 10-এর আগে বড় একটা বাড়ি ফেরেন না। আজ আগেই ফিরেছেন। মহেশ গায়ের জামা খুলে জায়গা মতন রাখতে রাখতে বললেন, এ মাসে কৌটো হলো? 6 না 7? কথাটা শুনেছিলেন নবতারা। জামার তলায় আরও খানিকটা পাউডার ছড়িয়ে বললেন, কেন, হিসেব চাইছ? না, হিসেব চাইছি না, হিসেবের দিন ফুরিয়ে গেছে, এবার নিকেশ। আহা হা, কি চেহারাই হয়েছে এ সংসারের। বাড়িতে ঢুকলাম, নিচে তোমার ছোট ছেলে আর মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা জমিয়েছে, গান শুনছে, ইংরেজি গান, আই লাভ ইউ বেবি, স্টিরিও ফেটে যাবার জোগাড়। ও তো গান নয়, কামান। আর ওপরে এসে দেখি তুমি বনবন করে দুটো পাখা চালিয়ে বাঘের মতন থাবা করে পাউডার মাখছ। বাহ, বেশ বেশ। লুটোনো শাড়ির আঁচল তুলে নিতে নিতে নবতারা বললেন, তাতে হয়েছে কি? দুটো পাখা চললে আর 2 কৌটো পাউডার খরচ হলে তুমি কি ফতুর হয়ে যাচ্ছ? নিজে যখন 2 বোতল গিলে আসো তখন হিসেবটা মনে থাকে না? বাজে কথা বলো না, বোতল আমি গিলি না। না, তুমি গেলো না, বোতল তোমায় গেলায়। আবার বাজে কথা। মাসকাবাড়ি বাজারে 2-4টে বাড়তি জিনিস তোমার সংসারে আসে না? আমাদেরও ওই রকম মাসকাবাড়ি হিসেব। তুলসিরই যা রোজকার বাজার, আমারই বা নিত্যদিনের নাকি? হ্যাঁ, গরমে মরছি, বুক পিঠ ঘাড় গলা জ্বলে যাচ্ছে ঘামাচিতে। 2 কৌটো পাউডার যদি মেখেই থাকি, তোমার এত খোঁটা দেবার কি আছে? না হয় তোমার পয়সায় মাখবো না, আর ছেলের পয়সায় মাখবো। থাক, তোমার ছেলেদের বহর বোঝা গেছে।
বড়টি তো 2 in 1 হয়ে আছেন, তাঁরা দুটো মানুষ থাকেন, তাতেই বাবু বিবির চলে না, যখন তখন ভর্তুকি পাঠাতে হয়। আমার ছেলে 3,000ই, তিনে এখন কিছু হয় না, বাইরে থাকেন তো। ছেলের বউয়েরও কুলোই না ওতে, বাপের ভর্তুকিটা হলো ওদের ঠেকো। যাগ্গে, তুমি মাখো, গরমে ঘামাচি, শীতে পা ফাটার ক্রিম। তার মানে ঘামাচিতে আমার গা জ্বলে যাচ্ছে না বলছো? হ্যাঁ, তা বলিনি, বলছি ঘামাচি আর ব্যাঙাচি একই ক্লাসের, ও যায় না। কিসে যায়? নিজেই যাবে, এই তো বর্ষা পড়ে গেল, এবার যাবে। ও, খুব ট্যাড়া ট্যাড়া কথা বলছো যে আজ। নবতারা আলমারির কাছ থেকে সরে এলেন, স্বামীকে দেখতে লাগলেন খুঁটিয়ে। নেশার কোনো চিহ্ন নেই, বরং অন্য দিন মুখের যেমন স্বাভাবিক ভাব থাকে, আজ তা নেই। খানিকটা গম্ভীর মুখ, কপালটাও কোঁচকানো সামান্য। আড্ডা ফেরত স্বামীকে বেশিরভাগ সময়েই হাসি খুশি মজাদার লাগে, যেন আড্ডার রেশ নিয়েই বাড়ি ফেরেন। আজ ঘোষবাবুর মুখের চেহারা কেন? নবতারা বললেন, কি হয়েছে? ঝগড়াঝাঁটি? ঝগড়াঝাঁটি? বন্ধুদের সঙ্গে আমি ঝগড়া করব? তাস খেলতে খেলতে তো করো, সে খেলার ঝগড়া। তাহলে হয়েছে কি? আসর ভেঙে চলে এলে? মহেশ ততক্ষণে কলঘরে যাবার জন্যে তৈরি, হাত মুখ ধুয়ে এসে বসবেন আরাম করে, কাপড় বদলানো হয়ে গিয়েছে। তাহলে? আবার বললেন নবতারা। জবাব দেবার আগে মহেশ ডান হাতটা পায়ের দিকে ঝুলিয়ে আঙুল দিয়ে মাটি দেখালেন, বললেন, শেষ, আমার এখন রসাতল অবস্থা, রসাতল গমন। নবতারা কিছুই বুঝলেন না, অবাক হয়ে বললেন, কি গমন? রসাতল মানে মরণ দশা, 7, 8, 9, ব্যাস। নবতারার মাথাটি বেশ গোল গোল, তা যত গোলই হোক, দেহের অন্যান্য অঙ্গ ও অংশ যে পরিমাণ গোলাকার, তার তুলনায় কিছুই নয়। পাকা আধপাকা চুল ও গোল মাথা নিয়েও নবতারা কথাটার অর্থ ধরতে পারলেন না। বললেন, কি বলছো রসাতল ফসাতল? কিসের মরণ দশা? আমি বলেছি নাকি? যা বলেছে তাই বলছি। বলেছে রসাতল অবস্থা, মরণ দশা, 7, 8, 9, ব্যাস, শেষ। বলতে বলতে পায়ে চটি গলিয়ে মহেশ এগিয়ে যাচ্ছিলেন দরজার দিকে। নবতারা স্বামীর হাত ধরে ফেললেন। কে বলেছে? চুচে চোল মানে তিব্বতী বাবা। সে আবার কে? তিব্বতী বাবাটা পেলে কোথায়? নন্দর বাড়িতে। নন্দর কেমন ভাই হয়? 5 বছর তিব্বতে আর 3 বছর ভুটানে ছিল। ওদিককার তন্ত্রসিদ্ধ পুরুষ, বড় বড় জটা, মানে ওই ক্লাসের চুল, ইয়া দাড়ি গোঁফ, চোখ দুটো একেবারে ছুরির মতন। না, চোখ দুটো বড় বড় গোল গোল, কিন্তু দৃষ্টিটা ছুরির মতন। নবতারা বললেন, তুমি আমায় ভয় দেখাচ্ছ? আমি তোমায় ভয় দেখাবো? আমার ঘাড়ে কটা মাথা, নিজেই আমি ভয় পেয়ে গেছি। রসাতল অবস্থাটা বুঝছো না? কি ভয়াবহ দশা। বুঝছি, বেশ বুঝছি। নবতারা বলেন, তোমার সঙ্গে 40 বছর ঘর করে রসাতল বুঝবো না? কি কপাল আমার, তার একটা ঘর যদি আগে হতো। ইস, আমার কাউন্ট হতো 4, 5, 6, 4, 5, 6। তখন থাকতো চ্যারিয়ট, রথারোহণ অবস্থা, তাতে ধনলাভ পুত্রলাভ। নবতারা স্বামীকে দেখলেন, নাক মুখ কুঁচকে বললেন, ধনলাভ পুত্রলাভ? 64 বছরের বুড়োর এখনো শখ কত? পুত্রলাভ? তোমার লজ্জা করে না? এ জন্মে আর রথে চড়তে হবে না, পরের জন্মে চড়ো। হাত ছেড়ে দিলেন নবতারা। মহেশ বললেন, পরের জন্মের কথা বলতে পারছি না, এ জন্ম শেষ হয়ে এলো গো। 7, 8, 9 মানে আর টেনে টুনে 7 আর 8 ওই
15+9 মানে 24, মাত্র 24 মাস, 2 বছর, তারপরই ফট। বলতে বলতে তিনি বাইরে চলে গেলেন। নবতারা যেমন ধাঁধায় পড়ে কিছুই বুঝতে পারছিলেন না, সেইভাবেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। তার স্বামীর বয়স 64, মানে 65তে সবেই পড়েছেন। শরীর স্বাস্থ্যে কোনো গোলমাল নেই। এই বয়সে ছোটোখাটো যেসব গোলমাল থাকা স্বাভাবিক, তার 6 আনাও নয়। বেশ মজবুত রয়েছেন ঘোষবাবু। এখনও সপ্তাহে 2 দিন মাংস খান, আধসেরের কাছাকাছি দুধ খান রাত্রে। খাওয়ার অরুচি নেই। নিজে হাট বাজার করেন, বাগান নিয়ে বসেন প্রায়ই। 4 বেলা খবর শোনেন রেডিওয়, তাস পাশা খেলেন বন্ধুদের সঙ্গে, বইটইও পড়েন রোজ 2-5 পাতা। স্ত্রীর সঙ্গে গলাবাজি গলা জড়াজড়ি দুই হয়। ছেলে মেয়েদের সঙ্গে ফক্কুরি করতেও আটকায় না। এই মানুষটির এমন কিছুই হয়নি যে মরণদশা ঘনিয়ে আসবে, তাও কিনা 2 বছরের মধ্যে। কিসের রসাতল? কে এই তিব্বতী বাবা? লোকটা তো অদ্ভুত। সুস্থ সমর্থ প্রাণবন্ত একটা বয়স্ক মানুষকে রসাতল দেখিয়ে দিল। নন্দবাবুকে বিলক্ষণ চেনেন নবতারা, স্বামীর বন্ধু, শিবতলার দিকে বাড়ি। এখানকার পুরনো লোক, মহেশবাবুর মতনই। নন্দবাবুর স্ত্রী নেই, বছর 4 হলো মারা গেছেন মহিলা। নবতারার সঙ্গে ভালো রকম মাখামাখি ছিল, পারিবারিক বন্ধুত্ব ছিল 2 পরিবারের। স্ত্রীর মৃত্যুর পর থেকেই নবাবুর খানিকটা অন্যরকম মতি হয়েছে। সাধু সন্ন্যাসী, বাবাজি, হাত দেখা, কপাল গোনা থেকে শুরু করে প্ল্যানচেটে আত্মা নামানো পর্যন্ত স্বামীর কাছেই সব খবর পান নবতারা। ঘোষবাবু নিজেই বলেন, নন্দটার মাথাটা গেছে একেবারে। যত রাজ্যের সাধু সন্ন্যাসী, আখড়া, আশ্রম, তান্ত্রিক, ধুনোবাজি, ওই পিডি মাথাটা খেয়েছে ওর। হ্যাঁ, পিডি মানে প্রফুল্ল দত্ত, যাকে মহেশরা ঠাট্টা করে বলেন পিণ্ডি দত্ত। প্রফুল্ল দত্তরও সব আছে, আধ্যাত্মিক আধিভৌতিক ব্যাপার স্যাপারে টান আছে, লাইনটা জানে। স্বামী সম্পর্কে সামান্য উৎকণ্ঠা বোধ করলেন নবতারা। ঘোষবাবুর কোনো কালেই এসব ছিল না, হঠাৎ এত ঘাবড়ে গেলেন। উৎকণ্ঠার বেশি কৌতূহলী হচ্ছিল নবতারার। বিছানায় বসেছিলেন স্বামী স্ত্রী, মাথার দিকে মহেশ, পায়ের দিকে নবতারা। মহেশের পরনে হাই কোয়ালিটি লুঙ্গি, গায়ে বোতামওয়ালা সাবেকি গেঞ্জি, হাতে সিগারেট। নবতারার মুখে ছাঁচি পান। ভাগ্নে এসেছিল কাল, মাসিকে শখানেক পান দিয়ে গেছে, বেনারসি ছাঁচি পান। নবতারা ছাঁচি পান আর জর্দা মুখে বসেছিলেন। পান চিবোতে চিবোতে নবতারা একসময় বললেন, এবার বলো শুনি, নন্দবাবুর বাড়িতে কে কে ছিলে তোমরা? মহেশ অল্পক্ষণ চুপচাপ থাকার পর বললেন, কে কে ছিলাম? ছিলাম সবাই, যেমন থাকি। নন্দ, তুলসী, কেষ্ট। ভবেন ছিল না। তাসপাশা খেলোনি? খেলতে বসার আগেই নন্দ তার ভাইকে ভেতর থেকে ধরে আনলো আলাপ করিয়ে দিতে। কেমন ভাই? নিজের নয়, জ্ঞাতি সম্পর্কে ভাই। তবে তো বাঙালি। বাঙালি ছাড়া আবার কি? তবে 5 বছর তিব্বত আর 2-3 বছর ভুটানে থাকতে থাকতে চেহারাটা কেমন লামা টাইপের হয়ে গেছে। নাম কি? বাঙালি নাম চুনি, ডাক নাম। নন্দ তো চুনি বলেই ডাক ছিল। ইয়ের নাম চুচে চোল না কি যেন। ইয়ের নাম মানে? সিদ্ধির নাম, তিব্বতে টাইটেল পাওয়া। মানে চুনি যখন তিব্বতে ওদের মতন করে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করলো, তখন থেকে নাম হলো চুচে চোল। তিব্বতী গণৎকার? না, ও হলো ইন্দো তিব্বত অ্যাস্ট্রোলজার। আমরা ছোটবেলায় কলকাতায় মামার বাড়িতে গেলে ইন্দো বর্মা রেস্টুরেন্টে ঠোস কাটলিস চা খেতাম, ভেরি ফাইন। সেই রকম ও ইন্দো তিব্বতী জ্যোতিষী এবং তান্ত্রিক, 2 রকম মত টত মিলিয়ে এখন তিব্বতী বাবা। তা বাংলাতেই কথা বলল তো? আবার কিসে বলবে? পেটে বাংলা, মাঝে মাঝে 2-4টে তিব্বতী ঝাড়ছিল। বয়স কত? বয়স আর কত? আমাদের চেয়ে ছোট,
নন্দর ছোট ভাই না? নন্দ আমার চেয়ে 4 বছরের ছোট। ওই ভাই আরও খানিকটা হবে, ধরো 56-57, কিন্তু চেহারা দেখলে মনে হয় 50-50। ব্যাটার মুখটা ছুঁচলো, রুইতনের মতন, লম্বা নাক, ধক ধক করছে চোখ, লালচে রং, গায়ে একটা চিত্র বিচিত্র আলখাল্লা, লম্বা লম্বা চুল মাথায়, দাড়ি গোঁফের জঙ্গল। মহেশ সিগারেটের টুকরোটা ছাইদানে ফেলে দিলেন। নবতারার কান খুব সজাগ, তবু তিনি খানিকটা সরে এলেন স্বামীর কাছে, বললেন, তা হঠাৎ তোমার কোষ্ঠী নিয়ে পড়ল কেন? কোষ্ঠী নয়, এ আমাদের 12 ঘর স্টাইলের কোষ্ঠী নয়, অন্য ক্যালকুলেশন। নন্দ বলল আমার সম্বন্ধে কিছু ফোরকাস্ট করবে। লোকটা তখন আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল, তারপর কাগজ পেন্সিল চেয়ে নিয়ে ফটাফট কি দাগ টাগ মারল কাগজে, লিখলো এটা সেটা, ক্যালকুলেশন করলো, করে বলল আমার রসাতল অবস্থা চলছে, মানে মরণ দশা। 7-8-9-এর হিসেব করলে আর মাত্র 24 মাস, মানে মাত্র 2 বছর। তারপরেই ফট। ফট বললেই হলো? কেন ফট? তা তো জানি না, তবে আমি ব্যাটার কথায় হেসে উঠতেই ও আসছি বলে ভেতরে চলে গেল। ফিরে এলো একটা বেতের চৌকো ঝুড়ি নিয়ে, চামড়ার স্ট্র্যাপ বাঁধা ঝুড়ি, ওপরে রং, মস্ত এক সাপের মুখ আঁকা। নবতারা আরও 2 হাত সরে এলেন স্বামীর দিকে। ঝুড়ি কি হবে? ঝুড়ির মধ্যেই ছিল জিনিসটা। ঝুড়ি ঘেঁটে ওই ব্যাটা গোটা কয়েক আয়না বার করল। আয়না? নবতারা অবাক হয়ে গালে হাত তুললেন। আয়না কেন? কেন তা কি আমি আগে বুঝেছি ছাই? আয়নাগুলো ছোট ছোট, 1 ইঞ্চি 3 লম্বা হবে, চওড়ায় 2 ইঞ্চির মতন, রাস্তার নাপতেদের মতন, অবশ্য গালার ফ্রেম দিয়ে বাঁধানো না। একটা আয়না আমায় দিল লোকটা, বলল দেখুন। তুমি দেখলে? দেখার আগে কি হলো শোনো। আগে আমার 2 চোখে সুরমা মতন কি লাগিয়ে দিল, চোখ জ্বলে যায় আমার, গন্ধও নাকে লাগছিল, জল এসে গেল চোখে। তারপর আয়নাটা দেখলাম, ঝাপসা ভুষো ওঠা কাঁচ, এবড়ো খেবড়ো, কিছুই দেখতে পাচ্ছিলাম না প্রথমে। তারপর দেখলাম আয়নার তলা থেকে একটা চিতার ছবি ফুটে উঠল, লক লক করে আগুন জ্বলছে, সবই ঝাপসা, তবু দেখলাম। যত ভালো করে দেখার চেষ্টা করি ততই চিতাটা জ্বলিয়ে ওঠে। নবতারা ঘামাচির জ্বালা ভুলে গেলেন। আগে মাঝে মাঝে গলা, ঘাড়, বুক চুলকোচ্ছিলেন, এখন আর হাত নড়ল না। মহেশ বললেন, ওই তিব্বতী ব্যাটা বলল ওটাই আমার ভবিষ্যৎ, রসাতলের শেষ অবস্থা, 7-8-9-এর শেষ কাউন্ট। হ্যাঁ। নবতারা 2 ঢোক গিলে হঠাৎ বললেন, চিতা জ্বলছিল জ্বলুক, তুমি তো আর নিজেকে দেখনি, তবে? মহেশ বললেন, মনে করতে পারছি না, যা চোখ জ্বলছিল। নবতারা অনেকক্ষণ কথা বললেন না। শেষে আরও খানিকটা এগিয়ে এসে শাড়ির আঁচল দিয়ে মহেশের কপাল মুছিয়ে দিতে দিতে বললেন, রাস্তার লোকের কথায় তুমি এত ঘাবড়ে গেলে? কে না কে ওই তিব্বতী বাবা বুজরুকি করলো আর তুমিও নেতিয়ে পড়লে। দাঁড়াও, আমি দেখছি নন্দবাবুকে, বাড়িতে ডেকে এনে যা করব বুঝিয়ে দেব আমি কে। ওসব তিব্বতী বুজরুকি আমার কাছে চলবে না। রসাতল দশা দেখাচ্ছি, রসাতল কার রসাতল তখন বুঝবে। নন্দর কি দোষ? নন্দর ভাইটাকেও ছাড়ব না, দেখো কি করি। যত সব বুজরুক, বুড়ো হচ্ছে যত ততই ভীমরতি বাড়ছে। নাও চলো, 10টা বেজে গেল, খেতে চলো, বলে স্বামীর হাত ধরে টানলেন নবতারা। 2 দিন পরে নন্দ এলেন। সন্ধেবেলায় বর্ষার ঘরে বসে বসে মহেশের সঙ্গে কথা বলছেন। চা আর হিঙের কচুরি এলো।
নবতারা নিজেই হাতে করে নিয়ে এসেছেন। বাইরে বৃষ্টিও নামল। বর্ষার শুরু তো, একাত পশলা রোজই হচ্ছে। নন্দ বললেন, আসুন বৌদি, আপনি শুনলাম আমাকে ডেকে পাঠিয়েছেন। নবতারা হাসি মুখ করে বললেন, তা কি করব বলুন, আপনারা তো আর আসেনি না, পথ ভুলে গেছেন। ডেকে না পাঠালে কি আসতেন? নিন, আগে চাটুকু খেয়ে নিন। একসময় নন্দলালের খাদ্যরসিক বলে খ্যাতি ছিল। পুরুষ মানুষ হয়েও তাঁর শখ আর নেশা ছিল রান্নাবান্নার। নিজের হাতে নানা রকম আমিষ রান্না রাঁধতে পারতেন, খাওয়াতেন বন্ধুবান্ধবকে ডেকে। স্ত্রী মারা যাবার পর তাঁর শখ ঘুচে গিয়েছে, অরুচি এসেছে খাওয়া দাওয়ায়। জিভের স্বাদ নিয়ে আর মাথা ঘামান না, পেটে দুটো পড়লেই হলো। কচুরি খেতে খেতে নন্দ বললেন, আর নিজে করেছেন? বেশ হয়েছে। আপনার হাতের সেই ছানার তরকারি আর পায়েস ভুলতে পারি না। মহেশ বললেন, তুমি মাঝে মাঝে এসে বললেই তোমার বৌদি পায়েসটা ছানাটা খাওয়াতে পারে। বলতে বলতে আরও আধখানা কচুরি মুখে পুরে দিলেন। নবতারা বললেন, তা পারি, কিন্তু উনি আসেন কোথায়? কেন, আসি তো, অবশ্য কমই। আসলে কি জানেন বৌদি, দাদার কাছ থেকে রোজই আপনাদের সব খবর পাই। বিনুর সঙ্গেও দেখা হয়ে যায়, কাজেই আর। বিনু মানে বিনতা, মহেশদের মেয়ে। নন্দর কথা শেষ হবার মুখেই নবতারা বললেন, আপনার দাদার তো খাওয়া দাওয়া ঘুম গেল। কেন কেন? সে তো আপনিই ভালো জানেন। আপনার কোন ভাই তিব্বতী বাবা নাকি বলেছে ওর এখন রসাতল অবস্থা, মানে ইয়ের দশায় পেয়েছে। বলে স্বামীর দিকে তাকালেন নবতারা। মরণ দশা, মহেশ বললেন। 7-8 নয়, মাত্র আর 2 বছর। নন্দ মাথা নাড়লেন। হ্যাঁ, দশাটা খুব খারাপ, চুনি তাই বলল। আপনার চুনি কি জ্যোতিষী? জ্যোতিষী? ওরে বাবা, সে তো এখন তীতন্ত্র সিদ্ধ পুরুষ। অর্ডিনারি জ্যোতিষী ওর কাছে লাগে না। 3 ধাপ ওপরে। চুনির ভীষণ পাওয়ার, দৈব ক্ষমতা পেয়েছে। মুখ থেকে যা খসে তাই হয়। নবতারা বললেন, কি দেখে আপনার ভাই বুঝলো ওর এমন একটা অবস্থা হয়েছে? কুষ্টি তো দেখেনি যে বলবে। হাত নেড়ে নন্দ বলল, কোষ্ঠীর দরকার পড়ে না, এ অন্য হিসেব। কি হিসেব? আমি তা জানি না বৌদি, তবে কোষ্ঠীর রকম ফের আছে। এক এক দেশে এক এক রকম। জসমিন দেশে জদাচার গোছের আর কি। কোথাও সূর্য, কোথাও চন্দ্র, কোথাও সাপ, কোথাও খরগোশ, কোথাও চিল, কত রকম পশু পাখি দিয়ে হিসেব হয়। যে যার নিজের রেওয়াজ মতন ভূত ভবিষ্যৎ বিচার করে। চুনি তো দাদার মুখ দেখেই একটা হিসেব করে নিল। তারপর হিসেবটা ভুলও হতে পারে। পারে, ভগবানেরও হিসেব ভুল হয়। তবে চুনি ফেলনা নয় বৌদি, ওর পাওয়ার আছে। নবতারা একবার স্বামীর দিকে তাকিয়ে কি দেখলেন, তারপর নন্দর দিকে মুখ ফিরিয়ে নিলেন। আপনার কি মনে হয়? নন্দ চায়ের কাপ তুলে নিয়েছিলেন। বললেন, বৌদি, মানুষ তার ভাগ্য জানে না। আমি কি জানতাম যে মানুষ সারাদিন সংসারের কাজকর্ম করলো, সন্ধেবেলায় সেজে গুজে গিয়ে সিনেমা দেখে এলো, সেই মানুষ খেয়ে দিয়ে শুতে এসে বিছানায় বসলো কি চলে গেল? বলুন, এর কোনো কারণ আছে? মানে পাবেন? তবু বলি, ভুল সকলেরই হয়, চুনিরও হতে পারে। মহেশদাকে আমি সে কথা বলেছি এটা মাথায় তোলা থাক। আপনি ও নিয়ে বেশি ভাববেন না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। বরং কি হবে সেটা ভুলে গিয়ে এই বেলায় বাকি কাজগুলো সেরে ফেলুন, হাতে এখনো সময় আছে। মহেশ বড় করে নিঃশ্বাস ফেললেন। বললেন, নন্দ, বাকি কাজ তো ভাই অনেক ছিল, শব্দ মেটাতে পারবো না, সময় হবে না। অন্তত মেয়েটার বিয়েটা যদি চুকিয়ে দিতে পারতাম। দিন না, আর দেরি করছেন কেন? বিনুমা আমাদের কি সুন্দর দেখতে। অমন গড়ন বাঙালি ঘরে কটা থাকে? ছিপছিপে লম্বা মিষ্টি মুখ,
গায়ের রঙও ফেলনা নয়, ভীষণ ঝরঝরে, লেখাপড়াও শিখেছে। বয়স কত হলো? 22-এ পড়েছে। তবে আর কি, রাইট টাইম। মহেশ বললেন, তা ঠিক, আমাদের সময়ও তো 18-20তেই হয়ে যেত। নবতারা বললেন, চেষ্টা তো করছি ঠাকুরপো, ভালো ছেলে পাচ্ছি কোথায়? আপনাকেও তো কতবার বলেছি ভাইঝির জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দিন। তা বলেছেন, নন্দ সায় জানালেন। তারপর কি ভেবে বললেন, 2-1জনকে তো আপনারা দেখেছেন শুনেছি, খোঁজ খবর করেছি, চোখে দেখেছি 2-1জনকে। নবতারা বললেন, সেগুলো ছেলে নয়, ছাগল। মহেশ চায়ের কাপ নামিয়ে রেখে সিগারেট খুঁজতে লাগলেন পকেটে। নন্দর সঙ্গে একবার চোখ চাওয়াচাওয়ি হয়ে গেল। নন্দ চা খেতে খেতে কপাল চুলকে নিয়ে শেষে বললেন, বৌদি, একটা কথা বলি, কিছু মনে করবেন না। দাদা 100 বছর বাঁচুন, চুনির কথা মিথ্যে হোক, তবু কথাটা আপনাকে না বলে পারছি না। 7টা দাদার কেটে যাবে, 8 থেকে দাদার বড় একটা ভালো থাকার কথা নয়। স্ট্রোক হতে পারে, চিনুর ফোরকাস্ট। ওই সময়ে বাকিটা বাকি কমাস ক্রাইসিস পিরিয়ড। সবই ভাগ্যের ব্যাপার বৌদি, হয়তো কিছুই হলো না, আবার হতেও পারে। আমার মনে হয় অত দেরি না করে খানিকটা আগে ভাগে যদি বিনুর বিয়েটা সেরে রাখতে পারেন, মেয়ের চিন্তাটা দূর হবে মহেশদার। তাছাড়া বিয়ে তো দিতেই হবে, নাকি মহেশদা? মহেশ বড় করে নিঃশ্বাস ফেললেন আবার। আমার তো তাই ইচ্ছে, তবে মনের ইচ্ছে কি সবসময় মেটে হে? মেয়ের বিয়ে আর ছোট ছেলেটার চাকরি পাকা হয়ে গেলে ইচ্ছে ছিল তোমার বৌদিকে নিয়ে 2-1 মাস হরিদ্বার, দেরাদুন, দিল্লি কাটিয়ে কাশি হয়ে ফিরব। নবতারা হঠাৎ নন্দকে বললেন, আপনার ভাইকে একদিন এখানে আনুন না, আমাদের দেখে একবার বলুক না কি হবে। বিনুকে দেখে বলুক বিয়ে টিয়ে কবে আছে কপালে। নন্দ তাকালেন নবতারার দিকে, পরে বললেন, চুনি 2-4 দিন পরে ফিরবে। ও আজ সকালে এক জায়গায় গেল, ফিরলে নিয়ে আসব। আনুন, বেলাবেলি আনবেন, না হয় এখানেই খাওয়া দাওয়া করবে একটা বেলা। ও কিন্তু দিনের বেলা বেরুতে চায় না, সন্ধে করেই আনব। তাই আনুন। নবতারা আর বসলেন না, উঠে পড়লেন। মহেশ আর নন্দ সিগারেট শেষ করলেন আর একটা করে। বৃষ্টি থেমে আসার মতন হচ্ছিল। ছাতা ছিল নন্দর কাছে। বললেন, ওঠা যাক মহেশদা। হ্যাঁ চলো। নন্দকে নিয়ে মহেশ সদর পর্যন্ত আসতেই দরজার কাছে বিনুর সঙ্গে দেখা। নন্দ কাকা, তুমি কখন এসেছ? অনেকক্ষণ। কোথায় ছিলি তুই? বাড়ি ছিলাম না, এইমাত্র ফিরলাম। দেখো না, রিক্সা থেকে নামতে গিয়ে শাড়ি ফাঁসল, বাঁ পাটাও গোড়ালির কাছে মচকে গেল। আমাদের গলির এখানটায় যা পেছল হয়। নন্দ হেসে বললেন, তাই দেখছি। আজ তাহলে বৌদির কাছে? মা, ওরে বাবা, জানতে পারলে রক্ষে রাখবে না। পালা তাহলে। বাইরে এসে মহেশ বললেন, নন্দ, যে নদীতে কুমির থাকে সেই জলে ঝাঁপ দিচ্ছি আমরা। এরপর? নন্দ বলল, ভেবে লাভ নেই দাদা, হয় মক্কা না হয় ফক্কা। রাত্রে শুতে এসে নবতারা বললেন, শুনছ তো? মহেশ জেগেছিলেন। খোলা জানলা দিয়ে বর্ষার জোলো বাতাস আসছিল। গুমোট গরম নেই, পাখাও চলছে, তবু ঘুমিয়ে পড়তে পারেননি। না পারার কারণ নবতারা। স্ত্রী বলে রেখেছিলেন, বিছানায় পড়লাম আর ঘুমোলাম না হয়, কথা আছে। তাছাড়া মহেশ নিজেই খানিকটা চিন্তায় ছিলেন। মহেশ সামান্য দেরি করে সাড়া দিলেন, বলো। নবতারা তখনও বিছানায় শোননি। শাড়ি জামা আলগা করে মাথার খোঁপা সরিয়ে নিচ্ছিলেন ঘাড়ের কাছ থেকে। বললেন, মেয়ের বিয়ে নিয়ে তোমার বড় চিন্তা। মহেশ ব্যাপারটা ধরতে পারলেন। সন্ধেবেলার কথার জের। বললেন,
কার না হয়, সব মা বাপেরই হয়ে থাকে। তাহলে ব্যবস্থা দেখো। কি ব্যবস্থা দেখব? ছেলে খোঁজো। তুমি খোঁজো না কেন? তুমি বাপ না, বাড়ির কর্তা, পুরুষ মানুষ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, কত চেনাশোনা। আমায় আর খুঁজতে বলো না। যে কটা খুঁজে বার করেছি সব কটাকে তোমরা অপছন্দ করেছ। নবতারা ঘাড় ঘুরিয়ে দেখলেন স্বামীকে, বললেন, ওকে খোঁজা বলে না। ছেলে কি মাঠে চড়া গরু ছাগল যে গলায় দড়ি বেঁধে একটা ধরে আনলে আর হয়ে গেল? আমার বাবাকে দেখেছি। তোমার বাবা কি জিনিস ধরে নিয়ে গিয়েছিলেন তা তুমিই জানো। তবে আমি যাদের খোঁজ দিয়েছিলাম অখাদ্য, ওরা আবার ছেলে, আমার পছন্দ হয়নি। তোমারও বা হয়েছিল কোথায়? মেয়েরও নয়। মেয়ের কথা তুমি জানলে কেমন করে? আমি মা হয়ে জানবো না, তুমি বাবা হয়ে জানবে? তোমার মতন বাপের কোনো মান মর্যাদা আছে? ছেলে মেয়ের সঙ্গে হাসি ফুক্কুরি করছো। বাপ না ইয়ার বোঝা যায় না। মেয়ে তো সবসময় বাপের সঙ্গে হ্যাঁ হ্যাঁ হি হি করছে। আমরা বাপু বাপকে যত ভালোবাসতাম তত ভয় পেতাম। তোমায় তো ওরা গ্রাহ্যই করে না, ভাবে প্রাণের ইয়ার। দেখলে আমার গা জ্বলে যায়। মহেশ বললেন, তোমার বাবার সঙ্গে আমাকে মেলাতে যেও না। তিনি তিনি, আমি আমি। তুমি বলছো আগে যাদের খোঁজ এনেছি মেয়েরও তাদের পছন্দ হয়নি। হ্যাঁ, আমি যদি বলি একটা ছেলেকে পছন্দ ছিল। সঙ্গে সঙ্গে নবতারা একেবারে ঘুরে বসলেন। কে? কাকে পছন্দ? ওই নাচিয়ে ছেলেটাকে? নাচিয়ে মানে? ও তো রাখো। ওকে আমি দেখিনি নাকি? ভটভটি করে ঘুরে বেড়ায় এপাড়া ওপাড়া, মেয়েদের মতন লম্বা চুল মাথায়, চোখে ঠুলি, পোশাক আশাকের কি বাহার, যেন সং। সারা জামা প্যান্টে তাপ্পা তুলপি রং। ওটাকে আমি নাচতে দেখেছি। গত বছর এখানে যে ফাংশন হলো তাতে পিঠ কোমর ভেঙে মাটিতে শুয়ে বসে কি নাচ! সেই সঙ্গে ঝমঝমা বাজনা। নাচ আর থামে না। হিন্দি সিনেমা অখাদ্য। ছি 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 ছি। দামরা একটা ছেলের ওই ঢং দেখে পিত্তি জ্বলে গেল। ওই হারামজাদা আবার ছেলে হলো নাকি? ওকে তুমি নিজের মেয়ের পাত্র হিসেবে ভাবতে পারলে? রাম রাম। মহেশ সবই জানেন, বললেন, তুমি শুধু নাচ দেখছো। আবার কি দেখব? আমি ওকে নাচতে দেখেছি। মানে ওকে বলে ব্রেক ড্যান্স। আমি তো তাই শুনেছি। ব্রেক ড্যান্সের এখন খুব কদর, মডার্ন ক্রেজ। ওই নাচ ওই রকমই, শরীর ভেঙে ভেঙে নাচতে হয়। তা নাচটাও জানে, শিখেছে। নাচে বলেই ছেলে খারাপ হবে? ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভালো কাজকর্ম করে। বাপের ঘরবাড়ি আছে, বাবা রেলের বড় অফিসার ছিলেন, ভালো ফ্যামিলি। আমাদের নন্দর সঙ্গে একটা রিলেশন আছে। নবতারা ধমকে উঠে বললেন, চুল হয়ে যাক তোমার ভালো ফ্যামিলি। বোম্বাইওয়ালাদের মতন দেখতে, সাজ পোশাক, কুৎসিত নাচ, ভটভটি চড়ে ঘুরে বেড়াচ্ছে সারাদিন, গুন্ডা বদমাশের মতন। ওর সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে দেয়? একটা মাত্র মেয়ে আমাদের। আমি দেখে শুনে একটা বাঁদরকে জামাই করব? ছি, তোমার লজ্জা করলো না বলতে? মহেশ চুপ। মাস কয়েক আগেও এক দফা তাকে এসব শুনতে হয়েছে। হঠাৎ নবতারা বললেন, কি বলছিলে তুমি? ওই বাঁদরকে বিনুর পছন্দ? মহেশ বিপদে পড়ে গেলেন। ঢোক গিলে কোনো রকমে বললেন, না, মানে মনে হলো অপছন্দ নয়, মনে হওয়াচ্ছি। দেখি তার কেমন পছন্দ। মহেশ তাড়াতাড়ি বললেন, একটা কথা বললুম আর তোমার মাথায় আগুন জ্বলে উঠল। দাঁড়াও না, মেয়ের সঙ্গে কথা বলতে চাও, দুদিন পরেই বলবে। নবতারা আর কথা বললেন না। দিন চারেক পরে নন্দলাল এলেন। ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল বিকেলে। সন্ধ্যের গোড়ায় থামল। সন্ধেবেলায় গায়ে বর্ষাতি, মাথায় ছাতা নন্দলাল এলেন তার ভাই চুনিকে নিয়ে। কথা ছিল আশার। বসার ঘরে ঢোকার আগেই নন্দলাল উঁচু গলায় হাঁক মেরে বললেন, বৌদি, আজই আসতে হলো বৃষ্টি বাদলার মধ্যে। চুনি কাল সকালেই দিল্লি মেলে চলে যাচ্ছে, আবার কবে আসবে ঠিক নেই। নিয়ে এলাম আজই।
মহেশ কেমন চোরের মতন বললেন, এসো এসো, বলেই নন্দকে চোখ টিপলেন। নিচু গলায় বললেন, দিল্লি মেল রাত্রে পাশ করে মুখ্যু। নন্দ সঙ্গে সঙ্গে বললেন, ডাউন ট্রেন ভীষণ লেট যাচ্ছে কদিন। হ্যাঁ, এসো। বসার ঘরে বসলেন নন্দরা। নন্দর ভাই চুনি মানে তিব্বতী বাবার পোশাক খানিকটা পাল্টেছে যেন। একরঙা আলখাল্লা, টকটকে লাল, মাথায় কান ঢাকা টুপি, ঘাড়ের পাশে চুল ঝুলছে, দাড়ি গোঁফ যথারীতি, চোখে রঙিন কাচের চশমা, পাতলা কাঁচ, রংটাও ফিকে, হাতে একটা ঝোলা। মহেশ বার কয়েক নন্দকে কি বলবো করে শেষে বললেন, ডাকি তাহলে? হ্যাঁ ডাকুন, বিনুকেও তো আসতে হবে একবার। তা ও খানিকটা পরে এলেও হবে, বৌদিকেই ডাকুন আগে। বিনুটার ভীষণ সর্দি জ্বর, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে, পায়েও ব্যথা, তবে আসবে, আজ জ্বর কমেছে। নন্দ বললেন, চুনিরও গলা ভেঙে গেছে, কাল যে গাড়িটা করে ফিরছিল সেটা রাস্তা থেকে হড়কে গিয়ে ডোবায় পড়ে গিয়েছিল, জলে কিছুক্ষণ হাবুডুবু খেয়েছে বেচারি। মহেশ বললেন, জোর বেঁচে গেছে বলো? হ্যাঁ, জলে হাবুডুবু বড় খারাপ। বসো, গিন্নিকে ডেকে আনি। খানিকটা পরে নবতারা এলেন। মহেশ আগেই ফিরে এসেছিলেন, কথা বলছিলেন নন্দদের সঙ্গে। নবতারা ঘরে আসতেই নন্দ পরিচয় করিয়ে দিলেন। বৌদি, আজই আসতে হলো, বৃষ্টি বাদলা মাথায় নিয়ে। চুনি কাল সকালেই চলে যাচ্ছে। মহেশদাকে আমি গতকালই বলে রেখেছিলাম, আজ আসার চেষ্টা করব। নবতারা চুনিকে দেখছিলেন। চোখ বুজে সামান্য জিব্বার করে মাথাটা নুইয়েছিল চুনি। দোকানে হাত রাখল কয়েক পলক, অভিবাদন জানালো বোধহয়। নবতারা নন্দকে বললেন, হ্যাঁ, এসে ভালো করেছেন, না এলে আর ওকে দেখতে পেতুম না। তা কাল উনি কোথায় যাচ্ছেন? কলকাতা হয়ে শিলিগুড়ি, দার্জিলিং। এখানেই থাকেন? এখানেই থাকেন এখন বছরখানেক। ঘর বাড়ি কি এদিকেই কোথাও? হ্যাঁ, এই তো বীরভূমে। চুনি বরাবরই বাড়ি ছাড়া, ঘুরে বেড়াতো এদিক ওদিক, কাজকর্ম করতো, ভালো লাগতো না, ছেড়ে দিয়ে পালাতো অন্য কোথাও। ওই করতে করতে তিব্বত চলে গেল। ওর বরাবরই খানিকটা সাধু সন্ন্যাসীর সঙ্গে মেলামেশা ছিল, ওই থেকে যা হয়, মন চলে গেল সাধনা টাধনার দিকে। নবতারা শুনলেন, তারপর বললেন, তা উনি আপনার দাদার ব্যাপারে যা বলেছেন তা কি ঠিক? এবার চুনি বলল ভাঙা গলায়, যা দেখেছি তাই বলেছি। কি দেখেছেন? কুষ্টি তো দেখেননি। আপনাদের এই হরোস্কোপ আমি দেখি না, আমরা মুখ দেখি, মুখ দেখে বলি। মুখের হিসেব আছে, তারপর অঙ্ক, অঙ্কের গোলমাল হতে পারে। 1 থেকে 10-এর পর আরও আছে, 18 পর্যন্ত আছে। ওনার হিসেব বিলকুল ঠিক, হিসেব ভুল হবে না, তবে ওপরওয়ালা যা করবেন। নবতারা নিজের মুখটা দেখালেন। আমার মুখ দেখে কিছু বলুন। চুনি একটু চুপ করে থেকে বলল, আমি একটা মুখই দেখব, আপনার মুখ দেখলে আপনারই দেখব, মেয়ের মুখ দেখব না। নন্দ তাড়াতাড়ি বললেন, বৌদি, আমি চুনিকে বলেছি বিনুর মুখ দেখে 2-4টে কথা বলতে হবে। নবতারা বললেন, ও, 2টো মুখ দেখা যায় না? চুনি বলল, আমি দেখি না, কাগজ পেন্সিল দিন, আপনারটাই হিসেব করি। মহেশ তাড়াতাড়ি বললেন, তো তুমি কেন, বিনুকেই দেখুক না। নবতারা যেন কানই করলেন না, বললেন, আমারটাই হোক, তোমার তো মন্দ শুনলাম। কতটা মন্দ আমাকে দিয়েই বোঝা যাবে, আমার ভাগ্যেও যদি খারাপ থাকে। সাদামাটা যুক্তি, স্বামীর ভাগ্যের অন্তত খানিকটা স্ত্রীর ভাগ্যেও বর্তাবে। মহেশকে বাধ্য হয়ে কাগজ কলম জুগিয়ে দিতে হলো। চুনি তার হালকা রঙিন কাচের চশমার আড়াল থেকে নবতারাকে দেখল বারবার, তারপর কাগজ কলম নিয়ে হিসেবে বসল। লাইন টানল নানা রকম ছোট বড়, কাটাকুটি করল। চৌকো গোল নানান ছাদের চেহারা এলো এখানে সেখানে, শেষে অঙ্ক।
যোগ বিয়োগ গুণ ভাগ হয়তো জ্যামিতির অঙ্কও হলো। অতক্ষণ ধৈর্য ধরে বসে থাকা মুশকিল। মহেশ একবার বাইরে গেলেন, ফিরে এলেন খানিকটা পরে। নন্দ হাই তুলতে লাগলেন। দু চারটে কথাও হলো মহেশের সঙ্গে নিচু গলায়। বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি আবার আসতেও পারে। নবতারা কিন্তু একইভাবে বসে বসে চুনিকে দেখছিলেন। দু চারবার চোখ সরে যাচ্ছিল স্বামীর দিকে। শেষ পর্যন্ত নন্দ বললেন ভাইকে, কি রে, হলো? চুনি মাথা হেলালো, বড়সড় নিঃশ্বাস ফেলে বলল, হয়েছে। কি হলো? অবিন্ধন দশা। মানে? 13, 14, 15 কাউন্ট। অহি হলো সাপ, স্নেক, সাপের বন্ধন। মানে সংসারের দরাদরি দুশ্চিন্তা ভাবনায় একেবারে জড়িয়ে পড়বেন। না, ওদিকে কোনো ভয় নেই, দেহহানি ঘটবে না। তবে মন আর এখনকার মতন থাকবে না। সুখ শান্তি যা পাবার পাওয়া হয়ে গিয়েছে। আবার খানিকটা পাবেন 15 ঘরে। তা সে পেতে পেতে বছর 10, ওটাই শেষ। নবতারা বললেন, এতকাল তবে সুখ শান্তি পেয়েছি? আমার হিসেব বলছে। বললেই আমায় মানতে হবে। সুখ যে কত পেয়েছি আর শান্তিতে কেমন আছি আমিই জানি। তা যাকগে সে কথা। আমার ভাগ্যেও তাহলে ওর কোনো আপদ কাটল না? হ্যাঁ, না, তেমন কিছু দেখছি না। এমন সময় বিনু এলো। বিনুর সঙ্গে এ বাড়ির কাজের মেয়েটা ফুলু ট্রে সাজিয়ে চা খাবার টাবার এনেছে। বিনু সামান্য খোঁড়াচ্ছিল। একটা পায়ের গোড়ালিতে ক্রেপ ব্যান্ডেজ জড়ানো, মচকানো পা। বিনু মেয়েটি দেখতে বেশ ছিপছিপে গরম, মিষ্টি মুখশ্রী, চোখ দুটি হাসি ভরা, থুতনির মাঝখানে ছোট্ট মতন গর্ত, চমৎকার ঝরঝরে মেয়ে। বিনু নিচু হয়ে চা খাবার এগিয়ে দিচ্ছিল নন্দদের। নন্দ চুনিকে বললেন, চুনি, এ আমাদের বিনুমা। বলে হাসি মুখেই বিনুকে বললেন, কি গো, সেই পায়ের চোট? হ্যাঁ, এখনো খোঁড়াচ্ছ? মোচকে গিয়েছে, যা ব্যথা। ভাঙেনি তো? ভাঙলে দাঁড়াতে পারতাম নাকি? মাথা নাড়লেন নন্দ। তা ঠিক। বলতে বলতে চুনির দিকে তাকালেন আবার। চুনি, একবার না হয় তোমার নিয়মটা ভাঙলে। বিনু মায়ের এটা যদি একবার দেখতে। চুনি কিছুই বলল না, বিনুকে দেখতে লাগলো। নবতারা বললেন, না না, জোরাজুরি করে লাভ নেই। ওর যখন নিয়ম নেই তখন আর কেন? নবতারার কথা শেষ হলো না। চুনি বলল, ওকে বসতে হবে না, আমার দেখা হয়ে গেছে, তুমি যেতে পারো। তোমার পুরো নামটা কি? বিনতা। বিনতা, ঠিক আছে, তুমি যাও। বিনু চলে গেল। চা খাবার খেতে খেতে নন্দ বললেন, মেয়েটাকে একটু ভালো করে দেখলে না চুনি? দেখেছি। দেখেছ? ওই দেখাতেই হবে? তা একবার। কোনো দরকার নেই নন্দদা। মেয়েটির অনেক সুলক্ষণ আছে। বয়স কত? 20 পেরিয়েছে? 22, মহেশ বললেন। তাহলে তো বেশ ভালো। 20 পর থেকেই শঙ্খ। শঙ্খ? দরং টংলা কুমুদহি গজাধীশ, ওসব আপনাদের বোঝার কথা নয়। মেয়ে পরম ভাগ্যবতী, বাপ মায়ের সংসারের অনেক ভালো করেছে। মহেশ সঙ্গে সঙ্গে বললেন, তা ঠিক, বিনুর জন্মের পর থেকেই আমার উন্নতি। বলে স্ত্রীর দিকে তাকালেন। আমাদের অনেক ঝঞ্ঝাট কেটে গিয়েছে, তাই না? নবতারা কিছুই বললেন না। চুনি বলল, ও হলো 4, 5, 6 কাউন্ট। বিষ্ণু শঙ্খ, স্বর্ণ শ্বেতাভ, সুখ আনন্দ সম্পদ বৃদ্ধি করে, ভাগ্যবতী। নন্দ বললেন, বিয়ের কোনো যোগ টোগ নেই? যোগ হয়ে গেছে নন্দদা, বিয়ে সামনেই। যোগ হয়ে গেছে? পাত্র? পাত্রের কথা কিছু বলতে পারো? চুনি মাছের চপ খেতে খেতে বলল, সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে? সে তো রেলওয়ে। সাউথ ইস্টার্ন। রেল নয়, সাউথ ইস্ট ডিরেকশন থেকে পাত্র আসবে। সাউথ ইস্ট? সে তো গোটা।
না না, খুব দূর হবার কথা নয়, কাছাকাছি থেকেই। আর ছেলে কেমন হবে? কি করবে টরবে? ছেলে ভালোই হবে, হেলদি, লেখাপড়া জানা, চোখ হয়তো একটু কটা হবে, দেখবেন মিশুকে হবে খুব। কাজকর্ম? মহেশ বললেন, ভাবতে হবে না, কালে না কালে লক্ষ্যপতি? না না, কালে কালে অনেক করবে। নবতারা এবার কথা বললেন, মেয়ের ভাগ্যে তার বাবার ওই মন্দটা কেটে যেতে পারে না? চুনি কি ভাবল, চোখ বন্ধ করে হয়তো হিসেব করলো কিছু, তারপর বলল, ঠিক কাটতে পারে। আপনি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন বৌদি, মেয়ে আপনার পারে, তবে ওর ভাগ্যটা আরও একটু পোক্ত করিয়ে দেবেন। কেমন করে? বিয়েটা দিয়ে দেবেন আগে, বিয়ে হলে যুগ্ম হয়। ইচ্ছে তো খুবই, ইচ্ছে বলবতী হলে সবই হয়। আপনারা অনর্থক সময় নষ্ট করবেন না, শুভ কাজ যত তাড়াতাড়ি পারা যায় সেরে ফেলা ভালো। তাছাড়া মহেশদার সময়টা মনে রাখবেন। নবতারা মাথা হেলিয়ে জানালেন তার মনে থাকবে। মহেশের ঘুম এসে গিয়েছিল, গা নাড়া খেয়ে ঘুম কাটল। চোখ খুলে তাকালেন, দেখলেন নবতারা পাশে বসে আছেন। আতঙ্কিত হলেন। কি হলো? মহেশ বললেন, ওঠো, উঠে বসো। কেন? উঠে বসার কি হলো? দরকার আছে। মহেশ বললেন, শুয়ে শুয়ে হয় না, ওঠো। মহেশ উঠে বসলেন। নবতারা বললেন, তুমি এত বড় জোচ্চোর আমি জানতাম না। ঠক জোচ্চোর কি বলছো? ন্যাকামি করো না, আমি কচি খুকি নয়, হাঁদা বোকা মুখও নয়। তুমি আমার সঙ্গে চিটিংবাজি করলে? হ্যাঁ? মহেশ রীতিমতন ঘাবড়ে গিয়েছিলেন। বললেন, আমি আবার কি করলুম? যা করেছো তুমি জানো, ন্যাকা সাজতে এসো না। তুমি মেয়ের হয়ে গল্প ফেঁদে আমায় বোকা বানাবার চেষ্টা করলে। হ্যাঁ? ওই চুনিটাকে মিথ্যে বলবে না। হ্যাঁ, আমি সব জানি, ছেলেকে দিয়ে বলিয়ে নিয়েছি। মহেশ বুঝতে পারলেন জলের কুমির তাকে ধরেছে, পালাবার পথ নেই। নন্দ তাকে কুমিরের মুখেই ঠেলে দিল। মহেশ বললেন, চুনি মানে চুনি হলো নন্দর মামাতো ভাই, আর ওই নাচিয়ে ছেলেটা চুনির মাস্তুতো দাদা। বাহ, মামাতো মাস্তুতো দড়ি বাঁধাবাঁধি? এসব বুদ্ধি কে দিয়েছিল? নন্দ আর চুনি। নন্দই আসল। ওরা পরামর্শ দিল আর তুমি নিলে। মহেশ একটু চুপ করে থেমে থাকলো। কি করব? মেয়েটা যে ওই বাচ্চু ছেলেটাকেই পছন্দ করে, লাভ করে, প্রেম। তোমায় বলেছে? বাহ, বলবে না? তোমারই তো মেয়ে। আর ওই নাচিয়েটা? আরে বাবা, সে তো আমাদের মাথা খেয়ে ফেললো। নবতারা একটু চুপ করে থেকে বললেন, তাহলে আর কি? এবার মেয়েকে বলো একটা পাঁজি আনতে, বাপেতে মেয়েতে মিলে দিন ঠিক করে নাও। মহেশ বড় অস্বস্তিতে পড়লেন। কি যে বলেন! শেষে বললেন, পাঁজি তো তুমি দেখবে। না। না কেন? পছন্দ তোমাদের, ভালোবাসা তোমাদের, আহ্লাদ তোমাদের, তোমরাই যা করার করবে। এই বিয়েতে আমি নেই। বিয়ের সময় আমি থাকবও না এখানে, বেনারসে দিদির কাছে চলে যাব। মহেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি বড় জেদ করছো, তুমি বুঝতে পারছো না। আজকালকার ছেলে মেয়েদের ধাত আলাদা। তারা তাদের মতন পছন্দ করে, ভাবে, নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেয়। বিনু ওই বাচ্চু ছেলেটাকে সত্যিই ভালোবাসে। আমি তোমার ছোট ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, বলল, বাবা গো অ্যাহেড, আমরা সব জানি, দারুণ হবে। হোক দারুণ, আমায় বাদ দিয়ে দারুণ হোক। মহেশ বললেন, তোমাকে বাদ দিয়ে আমরা? বলছো কি? ঠিক বলছি। মেয়ের ভালোবাসা দেখে তোমার প্রাণ হু হু করে উঠল, তার হয়ে নাচতে নামলে। আর আমি যে 40টি বছর তোমার সব কিছু আগলে রাখলুম, আমার মান মর্যাদাটুকু রাখলে না। এই রকমই হয়। আমাকে তোমরা তুচ্ছ করলে, ঠিক আছে,
তোমাদের পাঁঠা, তোমরা যেখানে খুশি কাটো। মহেশ হঠাৎ স্ত্রীর কোলের ওপর মুখ থুবড়ে পড়লেন। পড়েই বললেন, আমি তো তোমারই পাঁঠা, তুমি রাখলে আছি, নয়তো নেই। ঠিক আছে, ঠিক আছে, মেয়েকে বলে দেব, বাচ্চু হবে না। নবতারা স্বামীর মাথা কোল থেকে সরিয়ে দিলেন, বললেন, আমি বলে দিয়েছি আজই। সর্বনাশ, কি বলেছ? বলেছি যা, তুই ওই ছোঁড়াটাকে বিয়ে করগে যা। তোর বাপ যখন বলছে ছেলে ভালো, তখন ভালো, আমি আর কিছু জানি না। মহেশ আনন্দে স্ত্রীর গালে গাল ঘষে বললেন, হে, এইটা হলে তুমি আমার তারা সুন্দরী। হ্যাঁ, আহা, এমন মা কটা ছেলে মেয়েই বা পায়। নবতারা বললেন, আদিক্ষেতা করো না, রসাতল কাকে বলে এবার তুমি দেখবে।